সমস্ত অন্যায় যে রুদ্র করেছে সেটা হৈমন্তীর সামনে তুলে ধরল ফুলকি। ফুলকিকে বিশ্বাস করে সাথে নিয়ে রুদ্রর মুখোমুখি হলো এবার হৈমন্তী। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র সে আড়াবাড়ির রিসোর্টে চলে আসে তার লোকদেরকে নিয়ে, আর এসেই মনসুজির রুমে গিয়ে সেখানে তারগুলো উল্টোপাল্টো করে দিতে থাকে। তেওয়ারি বলে, দাদা এইসব করে কি ব্লাস্ট করা যাবে? পুরো রেস্টুরেন্টটা কি পুড়িয়ে ফেলা যাবে? তখনই রুদ্র বলে, এতদিন ধরে আমার সাথে আছিস, এখনো কিছুই জানিস না? শোন, তোদেরকে যেটা বলেছি না, তোরা সেটাই কর। যা গিয়ে পাহারা দে, বাকিটা কাজ আমি করছি। এই বলে তেহারি তার লোকদেরকে নিয়ে পাহারি দেয়। এদিকে রুদ্র তারগুলো এমন যাতে করে যখন তদন্ত হবে যেন বুঝতে পারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, সেরকমটা করে দেয়। আর দেখা যায় এরপর রুদ্র সেখান থেকে বেরিয়ে পড়ে, আর পুরো রেস্টুরেন্ট জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর সকাল হতে একের পর এক মরাদেহ সেই রেস্টুরেন্টের আড়াবাড়ি থেকে বের করা হয়। আর সেই সময় তখন কাবেরী, অরুণা সবাই মিলে এসে কাঁদতে থাকে। আর তখনই আড়াবাড়ির মালিক বলে, আপনি কি কি শুরু করেছেন বলুন তো? আমাদের পরিবারে এতগুলো লোক শেষ হয়ে গেল, আপনার তো কিছু হলো নি, কেন আপনি আমার পরিবারের লোকগুলোকে ডাকলেন? কেন ওদের জীবনগুলো এভাবে শেষ করে দিলেন? আড়াবাড়ির হোটেলে এসে মালিক বলে, দেখুন, আপনাদের কাছে সরি বলে ক্ষমা চেয়ে হয়তো বা আপনাদেরকে ছোট করা হবে, তাই ক্ষমা আমি চাইছি না। কি করব বলুন তো? সব দিক থেকেই তো চেষ্টা করেছি, কি করে যে এরকমটা হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তবে ধারণা করা যায় যে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। তখনই কাবেরী চিৎকার করে কাঁদতে থাকে তমালের জন্য। এদিকে অরুণা, ফুলকি সবার জন্য কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে চলে আসে রুদ্র সেখানে। রুদ্র তার লোকদেরকে নিয়ে দলবল নিয়ে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে সাংবাদিকরা সবটাই নিউজ করতে থাকে, নিউজ কাভার করতে থাকে। ওইদিকে রুদ্র বলে, আমার পুরো পরিবার এখানে শুয়ে আছে, আমার শালা, আমার ভাই, আমার বউয়ের সঙ্গে আমার যাই হয়ে যাক না কেন, ও তো আমার বউ। তারপর ঝিনুক, ফুলকি সবাই ছিল তো আমার পরিবারের তো অংশ, ওরা যাই হয়ে যাক না কেন। আমি তো দুদিনের জন্য কোথাও একটা গিয়েছিলাম, কিন্তু এসে এরকম একটা খবর শুনবো আমি তো ভাবতেই পারিনি। আমার পরিবারেরগুলোকে যারা এভাবে শেষ করেছে তাদেরকে আমি সম্পূর্ণ বিচারের আওতায় আনতে হবে, যেভাবেই হোক। তখনই সেই নিউজগুলো বসে বসে দেখতে থাকে হৈমন্তী, লাবু, ফুলকু, রোহিত, পিয়াল সবাই মিলে। আর তখনই লাবু বলে, দেখেছো মা, দেখো দেখো তোমার আদরের জামাই কিভাবে নাটক করছে, বল দেখো তো কিভাবে আমাদের শেষ করার প্ল্যান করে এখন সাংবাদিকদের সামনে কিভাবে কেঁদে বেড়াচ্ছে। ওইদিকে হৈমন্তী অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। আর তখনই ফুলকি বলে, এবার আমি কি করব বুঝতে পারছি না। লাবু তখন বলে, ভেঙে ফেল, টিভিটা ভেঙে ফেল, ওকে আমার আর দেখতে ইচ্ছে করছে না। মা, মা দেখেছো তো কি হয়েছে, কিভাবে তোমার জামাই অভিনয় করছে, তোমার আদরের জামাই, তোমার আদরের ছেলে। আর সেই সময় তখন ফুলকি বলে, আহ দিদি ভাই শান্ত হও, এভাবে আমাদেরকে উত্তেজিত হলে চলবে না। আর তমাল দাদা, তোমাকে একটা ব্যবস্থা করতে হবে, আমাদেরকে না এখান থেকে বের হতে হবে, না হলে যে কোনো সময় এসে পড়তে পারে। তখন তমাল বলে, আমার একটা ফ্রেন্ড আছে, আমি এক্ষুনি কথা বলে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এদিকে তখন জিনুক বলে, আচ্ছা, তমাল কি ঠিকভাবে কাজটা করতে পারবে? মানে আমরা যে এখানে আছি সেটা কি কেউ জানতে পারবে না তো? তমাল যে তার বন্ধুর কথা বলেছিল, তার বন্ধু কাউকে বলে দেবে না তো? আর তখনই পিয়াল বলে, না না, আমরা যে এখানে আছি কেউ কেউ সেটা জানে না। আর তমালদার যে বন্ধুটা আছে ও হচ্ছে ছোটবেলা থেকে ওর বন্ধু, ও কাউকে বলবে না। ওর আলতায় তো আমরা যাব, আমরা এখান থেকে বের হয়ে কিন্তু ওর কাছে যাব, কেউ যেন জানতেই না পারে যে আমরা এখনও বেঁচে আছি। ফুলকি বলে, হ্যাঁ, সবাই জানবে আমরা মরে গেছি। আর তখনই লাবু বলে, মা, মা তুমি কিছু বলছো না কেন? কেন কেন এভাবে কাঁদছো বলো তো? তুমি বিশ্বাস করেছো তো তোমার আদরের জামাই এসব করতে পারে? তখনই হৈমন্তী বলে, তবে সবাই মিলে তোরা কেন আমাকে দোষারোপ করছিস বলতো? তোরা সবাই মিলে কেন দোষারোপ করছিস? আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না। তোরা বলছিস রুদ্র নাটক করে কাঁদছে, কোথায়? আমার তো মনে হচ্ছে না রুদ্রের নাটক করে কাঁদছে।
আরে ওর চোখের জলগুলো তো সত্যিই হতে পারে, আমি কি করে বুঝবো, কি করে বুঝবো আমি যে ফুলকি সত্যি কথা বলছে, কি করে বুঝবো আমি যে রুদ্রই এই রিসোর্টে আগুন লাগিয়েছে? আর তখনই লাবণ্য বলে, দেখেছিস, দেখেছিস ভাই, মা এখনও তার জামাইয়ের কথা বলে যাচ্ছে। আর তখনই হৈমন্তী বলে, আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তখনই হৈমন্তীর সাথে লাবু যেতে থাকে। হৈমন্তী বলে, তুই আমার সঙ্গে কোথায় আছিস? লাবু বলে, তোমার এখন যে অবস্থা, তোমাকে একা ছাড়া যাবে না, চলো আমি তোমার সাথে যাচ্ছি, তুমি কোথাও বের হবে না, আমরা যেখানে যেতে বলবো তোমাকে সেখানেই যেতে হবে। এদিকে সবাই মিলে হৈমন্তীর সঙ্গে চলে যায়, তখনই ফুলকিও যেতে লাগে। রোহিত তখন পিছন থেকে ফুলকিকে ধরে আর বলে, এত কিছু, এত কাণ্ড করে ফেললে, একটা বারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আমাকে বিশ্বাস করো না তুমি, তাই না ফুলকি? আমাকে বিশ্বাস করো না? আর তখনই ফুলকি বলে, স্যার আপনি এসব কী বলছেন? আপনাকে কেন বিশ্বাস করব না? আমি জানতাম তো যে আপনি আমাকে সাপোর্ট করবেন না, আপনার কাছে এগুলো অন্যায় বলে মনে হবে, সেই জন্যই তো আমি আপনাকে বলতে চাইনি স্যার। আজকে যদি আমরা পুরো পরিবার সেই রিসোর্ট থেকে না বের হতাম, তাহলে তো আমরা পুরো পরিবারই শেষ হয়ে যেতাম, তাই না স্যার বলুন? আমাদের পুরো পরিবার একদম থমকে যেত। এদিকে তখন তমাল এসে বলে, ব্যবস্থা হয়ে গেছে, আমি আমার সে বন্ধুর সঙ্গে কথা বলেছি, ও বলেছে ও কাউকে বলবে না, আমরা এখান থেকে বের হয়েই না ওর কাছে চলে যাব। আর ও বলেছে এই যে আমরা যেখানে আছি এখানে কেউ আসবে না, আর যদিও কেউ আসে তাহলে ও বাধা দিয়ে রাখতে পারবে। ঝিনুক বলে, সত্যি সত্যি কি বাধা দিয়ে রাখতে পারবে? ওদিকে লাবু বলে, এত লুকোচুরি কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা এখান থেকে বের হব আর রুদ্রের মুখোমুখি হব, রুদ্রকে শেষ করে দিব। আর তখনই ফুলকি বলে, স্যার আপনি না মাথা গরম করেছেন, সেই জন্যই আপনাকে কিছু বলতে চাই না আমি। আর তখনই লাবু এসে বলে, জানিস তো ভাই, এই সব কিছুই আমার জন্য হয়েছে রে, আমাকে আমাকে সে আবারও ইমোশনাল করে ফেলেছে, আমাকে টার্গেট করেছে। আর এই একটা মানুষ জল চাইছিল, আমি কিভাবে জল না দিয়ে থাকতে পারি বলতো? ওভাবে কাঁদছিল, সেজন্যই তো আমি ওকে হাতের বাঁধনটা খুলে দিয়েছি। আর আমি তো এটাও জানতাম না যে ঝিনুক একটা একটা শক্ত গিট দিয়ে রেখেছে, একটা সিকিউরিটি গিট দিয়ে রেখেছে, যে গিটটা যত বেশি খোলার চেষ্টা করবে তত বেশি আটকে যাবে। আমি যদি জানতাম তাহলে কি সে কাজটা করতাম? সব কিছু আমার জন্য হয়েছে। ফুলকি বলে, আচ্ছা এভাবে আমরা কেউকে দোষারোপ না করি, আমাদের এখন ভাবতে হবে যে আমরা কিভাবে এখান থেকে সব কিছু মুখোমুখি হব। আর তখনই পিয়াল বলে, সত্যি একের পর এক যা হয়ে যাচ্ছে। ধানু বলে, প্রথমে কিন্তু আমাদের ফুলকি, তারপর দাদা ভাই সম্পর্কটা খারাপ করে ওদের মোটিভেটটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিল রুদ্রদা। আর তখনই ফুলকি বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, দাদা ভাইয়ের মৃত্যুর কারণটা আমরা খুঁজতে গিয়েছি না, সেই জন্য আমাদের মোটিভটা ঘোরানোর জন্যই আমাদের সম্পর্ক নিয়ে ওইভাবে টানাপোড়া সৃষ্টি করেছে। তারপর যখন পালাতে যাই তখনই ঝিনুক বলে, আজকে তো আমরা কেউ বেঁচেই থাকতাম না। আসলে ফুলকির মাথায় এই বুদ্ধিটা এসেছে। ফুলকি জানতো যে রৌদ্র চুপ করে বসে থাকবে না জ্ঞান ফেরার পর, সেই জন্য ফুলকি আমাকে ফোন করেছিল যে আমি ওকে যেন হেল্প করি, ও ভাঙা মন্দিরটা আটক করে রাখি, সেই জন্যই তো আমি এটা করতে বাধ্য হলাম। এদিকে লাবু বলে, ফুলকি যদি সময় মতো না বলতো আমরা রিসোর্ট থেকে বের হতেই পারতাম না, আমরা সবাই শেষ হয়ে যেতাম। ফুলকি বলে, সত্যি আমাদের এ বদলে যে লোকগুলো পুড়ে গেছে, শেষ হয়ে গেছে, তারা জানি তাদের পরিবার জানি কতটা কষ্ট পাচ্ছে, কতই না আর্তনাদ করছে, কিভাবে কি করব বলো তো? ওই লোকগুলো তো আমাদের জন্যই শেষ হয়ে গেল, আমরা রিসোর্ট থেকে বের হয়ে আসলাম ওদেরকে সেখানে আটকে রেখে। তখনই তমাল বলেন, সেই সব কথা পরে ভাবা যাবে। লাবু বলে, মা তো আসতেই চাচ্ছিল না। এরপর ফুলকেরা সবাই ভাবতে থাকে কিভাবে বুঝতে পেরেছিল যে রুদ্র এই রিসোর্টে আসবে আর কিভাবে আগুন লাগাবে, সেটা আগে থেকেই ফুলকি মোটামুটি আন্দাজ করতে পেরেছে। সেই জন্য ফুলকি পুরো বিষয়টা নিয়ে কথা বলতে থাকে সবার সামনে। আর সেই সময় হৈমন্তী এসে সবটা শুনে নেয়। হৈমন্তী বলে, তোমরা রুদ্রকে কিডন্যাপ করেছো? তোমরা তোমরা না, এমনটা করতে পারো না তোমরা, আমি কিন্তু তোমাদের পুলিশের কাছে দিব। ফুলকি, তুমি এটা করেছো তাই না? তোমার দিদিকে মিলে তোমাকে আমি শেষ করে দিব। আর তখনই লাবু বলে, মা মা তুমি একদম চুপ করো, আমরা যেটা করেছি একদম ঠিক করেছি, বুঝতে পেরেছো?
আর ওই রুদ্রই কিন্তু আজকে এই রিসোর্টে আসছিল আমাদের শেষ করে দেওয়ার জন্য। হৈমন্তী বলে, আমি কিচ্ছু বিশ্বাস করি না, তোদের কথা আমি একদমই বিশ্বাস করি না। তখনই ফুলকি বলে, বাস হয়ে গেছে, অনেক হয়ে গেছে, শোনো জেঠুমণি, কে কী করেছে না করেছে সেটা পরে হবে, তুমি এখন আমাদের সঙ্গে যাবে। আর তখনই হৈমন্তী বলে, না, আমি তোমাদের সঙ্গে কিছুতেই যাব না, কোথাও যাবে না, আর আমি বিশ্বাসও করি না যে রুদ্র এরকম কাজটা করতে পারে। আর তখনই লাবু বলে, মা তুমি যাবে। ফুলকি বলে, স্যার আপনি আপনি বোঝেন না একটু জেঠুমণিকে, জেঠুমণি কেন এমনটা করছে। আর তখনই হৈমন্তী বলে, তোরা সবাই আমার সঙ্গে এরকম জোরাজুরি করছিস কেন বলতো, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আর সেই সময় তখন ফুলকি লাবুর হাতটা ধরে হৈমন্তীর মাথায় দিয়ে বলে, তোমাকে দিদিভাইয়ের দিব্যি জেঠুমণি, তুমি আমাদের সঙ্গেই যাবে। তখনই অবাক হয়ে যায় হৈমন্তী। ওইদিকে রোহিত বলে, আমরা আজ এখানে এসেছি, লাস্ট লোকেশন যে এখানে সেটা কিন্তু আমাদের ফোন দেখে বুঝতে পেরে যাবে, তাই সবার ফোনের সিমগুলো কিন্তু বের করে ফেলতে হবে। নিয়ে ফার্স্ট কর, সবাই নিজেদের সিমগুলো বের করে নেয়। এরপর সেখানেই নিজেদের সিমগুলো বের করে ফেলে রোহিত, ফুলকি, পিয়াল, তমাল সবাই। এরপর জেঠামণিকে নিয়ে সেই রিসোর্ট থেকে বের হয়ে আসে। এই সবটাই ভাবতে থাকে ফুলকি। এরপর ফুলকি সবার সামনে বলে, আমি বুঝতে পারছি না মা, কাকিমণি সবার মনে কি ঝড়টাই বইছে, কি কান্নাটাই করছে, আমরা ওদেরকে সান্ত্বনাও দিতে পারছি না, কিছু একটা তো করতেই হবে। রৌদ্র জামাইবাবুর মুখোশ এবার টেনে খুলতে হবে, যেভাবেই হোক জেঠুমনির সঙ্গে প্রমাণ করতেই হবে। এরপর ফুলকি এমন কিছু তথ্য প্রমাণ জোগাড় করে হৈমন্তীর সামনে দাঁড় করায় যে হৈমন্তী বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে রুদ্রই এই সমস্ত কাজগুলো করেছে। হৈমন্তী তখন বলে, তোরা কোথাও যাবি না, আমি রুদ্রর মুখোমুখি হব। তখনই ফুলকি বলে, না জেঠিমা, তুমি যাবে না, আমরা সবাই যাব, আমরা সবাই মিলে জামাইবাবুর মুখোমুখি হব। আর আধঘাট বেডে এবার সবাই মিলে জামাইবাবুর মুখোমুখি হব। একথা শুনে অবাক হয়ে যায় হৈমন্তী। এরপর হৈমন্তী, ফুলকি, লাবু সবাই মিলে এবার রৌদ্র অফিসে গিয়ে মুখোমুখি হলে রৌদ্র ওদেরকে দেখে মুখ ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এবারে পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।